হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা জানা গল্পে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সব রকমের ছোট বড় গল্প নিয়ে তৈরি আমাদের এই পাঁচফোড়ন। পাঁচফোড়নের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ফেরিওয়ালা। গল্পটি নেওয়া হয়েছে পতিত পার্বণ পাবলিশার্সের মানিক গল্প সমগ্র থেকে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প ফেরিওয়ালা। বর্ষাকালটা ফেরিওয়ালাদের অভিশাপ। পুলিশ জ্বালায় 12 মাস। 2 মাসে বর্ষার হয়রানি অ্যাক্সেস করে। পথে ঘুরে ঘুরে যাদের জীবিকা কুড়িয়ে বেড়ানো তাদের পথে বসিয়ে দেয়। না ঘুরলে পয়সা নেই ফেরিওয়ালাদের, তার মানে কোনো মতে পেট চালানোরও বরাদ্দ নেই। আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল। ঘন্টাখানে ঘুরতে না ঘুরতে বৃষ্টি নেমে এসেছে। পুরনো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সে বর্ষাকে অভিশাপ দেয়। কিন্তু দেহটা যেন সায় দিতে রাজি হয় না। খানিকক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায়। দিন দিন যেন আরো বেশি দুর্বল মনে হচ্ছে শরীরটা। বর্ষা বাদ সেজেছে রোজগারে, খাওয়াও আরো কমে গেছে আপনা থেকে। সেই জন্য কি এক কাঁধে শাড়ি চাদর আর অন্য কাঁধে গামছাগুলোর ওজন খুব বেশি নয়। ভারী হওয়ার মতো বেশি মাল কোথায় সে পাবে? এই সেদিন পর্যন্ত শুধু গামছায় ফেরি করত। কয়েক মাস যাবৎ কিছু শাড়ি আর বিছানা চাদর নিয়ে বেরোয়। তবে এটুকু ওজন কাঁধে নিয়ে ঘন্টাখানে ঘুরতেই যেন গায়ের জোর ফুরিয়ে আসে। হাঁটতে রীতিমতো কষ্ট হয়। শাড়ি চাদর গামছা চাই বলে হাঁক দিতে যেন দম কুলোয় না, বুকে লাগে, কাশি আসে। শাড়ি আছে? পাশের দরজার একটা পাট খুলে দাঁড়িয়েছে 6-7 বছরের হাফ প্যান্ট পরা একটি মেয়ে। কিন্তু জিজ্ঞাসাটা তার নয়। দরজার আড়াল থেকে মেয়েলি গলায় প্রশ্নটা এসেছে, শাড়ি আছে মা, নেবেন? কই দেখি। একদিকে মিশকালো, অপরদিকে টুকটুকে লাল পাড়ওয়ালা মিহি শাড়িটা জীবন ছোট মেয়েটির হাতে তুলে দেয়। তার সাধারণ মোটা তাঁতের শাড়ির মধ্যে এইটাই সবচেয়ে সেরা এবং সবচেয়ে দামি কাপড়। আজ প্রায় 10-12 দিন কাপড়টা নিয়ে ঘুরছে, বিক্রি হয়নি। দাম শুনে সবাই ফিরিয়ে দেয়, দর দস্তুর পর্যন্ত করে না। এখানেও তাই ঘটে। দাম শোনার পর ফিরে আসে কাপড়টা। কম দামে নেই। 3-4খানা রঙিন তাঁতের শাড়ি মেয়েটির হাতের ভেতর দিয়ে যায় আসে। আসল দরদস্তু শুরু হলো লাল পাড় ফিকে সবুজ জামির শাড়িখানা নিয়ে। জিনিসটার গুণ কীর্তন করতে করতে জীবন 10 টাকা থেকে নামে, অপরপক্ষে 4 টাকা থেকে অল্প অল্প ওঠে, রফা হয় 6 টাকায়। দর করতে পাকা হয়ে উঠেছে মেয়েরা। ফেরিওয়ালাকে একেবারে অর্ধেকের চেয়ে কম দাম বলে বসতে পুরুষদের সংকোচ হয়, কিন্তু মেয়েদের একেবারেও ভাবতে হয় না। একটি টাকা আর সিকি দুয়ানি মিলিয়ে মেয়েটি 2 টাকা তুলে দেয় জীবনের হাতে। বাকিটা 2 দিন পরে নিও। ধারে তো দিতে পারবো না মা, সামান্য কারবার, দাম ফেলে রাখলে পোষায় না মা। বাকিতে মাল দিতে হয় জীবনকে। দুপুরবেলা ঘরে মেয়েদের সঙ্গে বেচা কেনা। মেয়েদের হাতে শুধু টাকা না থাকার জন্য নয়, টাকা থাকলেও অনেক সময় কর্তাকে দিয়ে আগে মঞ্জুর করে নেওয়ার জন্য বাকিতে নেওয়ার দরকার হয়। মঞ্জুর না হলে যাতে ফিরিয়ে দেওয়া চলে পরের দিন। অচেনা বাড়ি অচেনা মানুষ হলেও এটা মেনে নিতেই হয় ফেরিওয়ালাকে। দুয়ারে কাছে বসে ঘর সংসার যেটুকু দেখা যায় দেখে, আর সামনে এসে যে মানুষটা জিনিস পছন্দ করে কেনে তার বেশভূষা চালচলন থেকে ফেরিওয়ালা আজ করে নিতে পারে ধারে মাল রেখে যাওয়া নিরাপদ কিনা। কিন্তু এভাবে ফেরিওয়ালার সামনে বেরোতে লজ্জা করাটা রহস্যজনক অস্বাভাবিক ব্যাপার। ফেরিওয়ালাকে মেয়েরা লজ্জাও করে না, ভয়ও করে না। এই অবস্থায় টাকা বাকি রাখা যায় না। কাল পরশু এসে হয়তো শুনবে, কই এ বাড়িতে কেউ তো কাপড় রাখেনি তোমার কাছে। কাকে তুমি কাপড় দিয়েছিলে? কে রেখেছে তোমার কাপড়? ভেতর থেকে মেয়েলি গলায় আবার মিনতি মেশানো উপরোধ আসে, 2 দিন বাদে এলেই ঠিক পেয়ে যাবে। বাকি দিতে পারবো না মা। এক মুহূর্ত চুপচাপ কাটে। তারপর দরজার দুটি পাট খুলে এসে দাঁড়ায় শ্যামবর্ণা একটি বউ। লাল পাড় ফিকে সবুজ জামির নতুন শাড়িটি সে পরেছে। করুণ কণ্ঠে বলে, মা বলে ডেকেছ?
বাকি না রেখে গিয়ে পারবে না বাবা, গা থেকে খুলে নিতে হবে। তোমার সামনে আসতে পারিনি, তোমার কাপড়টি পরে তবে এলাম। এ জুলুমের প্রতিকার নেই। আধ ঘন্টা পরে বৃষ্টি ধরলে জীবন বিরস মুখে পথে নেমে যায়। শহরতলি শহরে আর গেও পথের ধারে ধারে হাঁটে আর মাঝে মাঝে হাঁক দেয়। শহর আর গ্রাম শহরতলিতে একাকার হয়ে যায়নি এখনো, পাশাপাশি ঘেঁষাঘেঁষি হয়ে এসেছে। এখানে ওখানে শুধু মিশে গেছে খানিকটা। শুধু একটা ইটের প্রাচীরের ব্যবধান হলেও পানা পুকুরটা খাপ খায়নি নতুন ঝকঝকে সিনেমা হলটার সঙ্গে। কত রকমারি জিনিসের কত ফেরিওয়ালা যে এই পথে নেমেছে শহরতলির, কিন্তু জীবন জানে তার হাঁক শুনলে, ছিটকাপড় সায়া ব্লাউজওয়ালার হাঁক শুনলে সবচেয়ে বেশি উৎসুক মুখে উকি দেয় জানলা দিয়ে। তারই আকর্ষণ করে সবচেয়ে বেশি লুব্ধ দৃষ্টি। সন্ধ্যার আগে শান্ত অবসন্ন দেহে জীবন শহরতলি সীমান্তে তার ঘরের দিকে পা বাড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনে ঝাঁকা মাথায় নিয়ে একজন এগিয়ে আসছিল, তারই মতো শান্ত পায়। দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, শাড়ির কেমন দাম ভাই? 13-14 জোড়া হবে। 13-14? 11 টাকার নিচে নেই? সে নীরবে পাশ কাটিয়ে এগিয়ে যায়। বিনা সাগ্রহে জিজ্ঞেস করে, কিরকম হলো? সুবিধা নয়। প্রায় ছেঁড়া ন্যাকড়া হয়ে গেছে বিনার কাপড়টা। ঘরে সে এটাই পরে। চৈতন্যবাবুর বাড়ি খাটতে যাওয়ার জন্য একমাত্র সম্বল। একখানি আস্ত কাপড় সে সযত্নে তুলে রাখে। অফিসে যাওয়ার জন্য ওদিকে ঘরের অঘরের মতো একটা ধুতি, পাঞ্জাবি আর গেঞ্জি সেটটি প্রাণপণে বাঁচিয়ে চলার মতো, টেনে টুনে যতদিন চালানো যায়। গামছা শাড়ি চাদরে বোঝা নামিয়ে জীবন চৌকিটে শটান শুয়ে পড়লে বিনা ভূমিকা শুরু করে দেয়। শুনলে তুমি তো রাগ করবে, কিন্তু কি করব বলো, উপায় ছিল না। অ্যালুমিনিয়ামের একটা হাড়ি কিনেছি ফেরিওয়ালার কাছে। একটু থেমে বলে, আগের হাড়িটা ফুটো হয়ে গেছে কদিন। তোমার রকম সকম দেখে আমি বাবু ভরসায় বলতে পারিনি। ভাত তো রাঁধতে হবে। মাটির হাড়িটাতে চাল রাখতাম, কদিন সেটাতে ফুটিয়েছি, কিন্তু আজ সকালে সেটাও ফেসে গেছে। জীবন কিছু বলে কিনা শোনার জন্য খানিকটা থেমে আবার বলে, একটু চালাকি করে বাকিতে রেখেছি। এইটুকু হাড়ি, তার দাম 7 সিকে। দরদস্তুর করে 5 সিকিতে রাজি করালাম। তো 5 সিকি পয়সাই বা দিই কোত্থেকে? বললাম ফুটো আছে কিনা দেখে কাল দাম দেব। কিছুতেই বাকি দেবে না। কি করি? উনুনটা ধরেনি তখনও ভালো করে। হাঁড়িটা চটপট মেজে জল আর চাল দিয়ে ধোয়ার মধ্যেই চাপিয়ে দিলাম। ভেতরে ডেকে এনে দেখালাম। বললাম, কি করি বলো? উনুনে চাপিয়ে দিয়েছি, ধারে না দিলে উনুন থেকে নামিয়ে নিয়ে যেতে হবে। গজর গজর করতে করতে চলে গেল। নতুন হাঁড়িতে ভাত রান্না হয়েছে, তাতে কি একটু নতুনত্ব লাগবে? পোটকা গন্ধটা একটু কেটে যাবে, ঠান্ডা হয়ে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যাবে না? অবসাদ কল্পনাতেও কেমন ছেলে মানুষই রং লাগিয়ে দেয়। বাচ্চা দুটোর সঙ্গে ঢেঁড়স চচ্চড়ি আর ডাল দিয়ে ভাত খেয়ে জীবন ঘুমিয়ে পড়ে। সকালে মুষলধারে বৃষ্টি শেষ রাত্রে নেমেছে। টুপটাপ জল পড়ে পড়ে ঘরের ভেতরটা অর্ধেকটা ভেসে গিয়েছে। ছাদটা একটু কাত হয়ে গেছে একদিকে। কে জানে এইভাবে তৈরি হয়েছে কিনা, অথবা এটা প্রাচীনত্বের ফল। ধসে পড়ুক আর যাই হোক, ভাগ্যের ছাদটা একটু কাত করা। এপাশে জল চুইয়ে এলেও সরাসরি ঝরে পড়ে না ছাদ পেয়ে, খানিকটা গড়িয়ে গিয়ে ঝরে। তাই চৌকিটা রক্ষা পায় ছেঁড়া তোষক, বালিশ, জামা কাপড়ের সঙ্গে নতুন শাড়ি চাদর, গামছা আর বাচ্চা দুটো। জীবন ভাবছিল খুব ভোরে বেরিয়ে পড়বে, মাল নিয়ে সরাসরি গিয়ে বউটার স্বামীকে পাকড়াও করে কাপড়ের বাকি দামটা আদায় করে ছাড়বে। কিন্তু সব দিক দিয়েই শত্রুতায় যদি না করবে, তবে আর বর্ষাকাল কিসের? কে জানে সারাদিনে আজ এই বৃষ্টি ধরবে কিনা। বিনা গোমরা মুখে বলে, এর মধ্যে কি করে কাজে যায়? কামাই করলেও গিন্নি আবার খেপে যায়। বিনার গায়ের রং শ্যামা, হাজায় হাজায় হাত আর পায়ের আঙ্গুলগুলো সাদা হয়ে গেছে। দেখলে মনে হয় হাতে পায়ে বুঝি মরণদশার পাচন ধরেছে। জীবন বলে,
গিন্নি খেপে যায়, যাবেন। বর্ষা হলে মানুষ কি করবে? চৌকিতে গুছিয়ে রাখা নতুন শাড়িগুলির দিকে চেয়ে বিনা বলে, তুমি তো বলে খালাস। গিন্নি এদিকে এবার পুজোয় কাপড় না দেওয়ার ফিকিরে আছে। পরশু একবেলা কামাই করলাম, তাতেই শাসিয়ে দিয়েছে। কামাই করলে পুজোর কাপড় পাবে না বাছা, বলে রাখলাম। না দেয় না দেবে, আমরা ভিখিরি নই। ভিখিরি কিসের? সব ঝি পায়, সারা বছর কাজ করলে দুখানা কাপড় দিতে হবে। জীবন মৃদু হেসে বলে, এ তো আগের নিয়ম গো, এবার দেখো কজনে পায়। নিয়ম বলে কিছু আসে দেশে? নইলে লেখাপড়া শিখে গামছা ফিরি করি, তোমায় ঝিগিরি করতে হয়। বিনা নিঃশ্বাস ফেলে বলে, জানো, মাগি টের পেয়েছে তুমি আমায় অন্য বাড়ি খাটতে দেবে না, নইলে এত তেজ দেখাতে সাহস পেত না। অন্য ঝিরা কথায় কথায় কাজ ছাড়ছে, আজ এবারই কালো বাড়ি। মুখ অবদানের ভঙ্গিতে বিনা চেয়ে থাকে, কিন্তু জীবনের কাছ থেকে কোনো সারা শব্দ মেলে না। অন্য ঝিদের মতো এ বাড়ি ও বাড়িতে করে বেড়াবার অনুমতি সে বিনাকে দিতে পারবে না। ঘরের কাছে হারাধন বাবুর বাড়ি, বুড়ো হারাধন ছাড়া দ্বিতীয় পুরুষ নেই। ওকে এখানে কাজ করতে দিতে হয়েছে, তাই যথেষ্ট। তাকে পুরোপুরি ঝি বানিয়ে আর কাজ নেই। অঘরের 8 বছরের ছেলে ভোলা এসে বললে, বাবা একটা বড় গামছা চাইলো, মাস কাবারে দাম দেবে, ধারে দিতে পারবো না। ভোলা ফিরে যায়, আবার এসে গামছার দামটা জিজ্ঞেস করে যায়। তারপর কোমরে ছেঁড়া বিছনা চাদর জড়িয়ে অঘর নিজেই আসে, বলে, জানো হে জীবন, বন্ধুর দোকানে চিরকাল বাকিতে গামছা কিনেছি, আজ বিপাকে পড়ে তোমার কাছে নগদ দামে কিনতে হলো। গামছা পর্যন্ত চুরি যায়? হ্যাঁ, তাও 1 মাসের উপর ব্যবহার করেছি। চুরি গেছে তবে কি, কাজে যাবার একটাই কাপড় সম্বল, গামছা পরেই নাইতে যায়। কে মেরে দিয়েছে কে জানে। আমার গামছাটা ব্যবহার করে তোর গাটে যেন বাত হয় বাবা। ভাবলাম দূর তরি, ন্যাংটো হয়েই যায় নাইতে। তা কেমন লজ্জা করতে লাগলো। অগর ফোকলা মুখে হাঁ করে হাসছে। আপনার লুঙ্গিটা কি হলো? সেটাও চুরি গেছে বলতে পারো, ঘরের মানুষ চুরি করেছে, এই যা তফাৎ। লুঙ্গিটা কি জানো ভাইয়া, স্ত্রীর লজ্জা নিবারণ করেছে। ভালো একটা শাড়ি তোলা ছিল, বড্ড পাতলা, সেইটাই পরতে হলো। তা বলে কি লজ্জা করে? তোমার লুঙ্গিটা দাও, সায়ের মতো পরবো। এক মেয়ে পার করেছিস, আবার আরেক মেয়ের বিয়ের বয়স হলো, তোর লজ্জা কিসের? ওসব পাট চুকিয়ে দিলেই তো হয়। তার লজ্জাপতিরা মরলেও কি তা বুঝবে? অঘোর আবার শব্দ করে হাসে। জীবনের শাড়ি কটার দিকে চেয়ে থেকে বলে, বাকি দিলে একটা শাড়ি নিতাম, তা বাকি তো তুমি দেবে না ভাইয়া। জীবন খানিক চুপ করে একটা প্রশ্ন করে, অফিস থেকে ফিরে পড়বেন কি? গিন্নি যদি লুঙ্গিটা ফেরত দেন সেটা পরবো, নইলে তোমার এই গামছা ততক্ষণে শুকিয়ে যাবে। অঘোর চলে গেলে বিনা শুধোই, ঘরে বসে কত রোজগার হলো? রোজগার কোথায় হলো, এক বাড়িতে থাকি, কর্তা দামেই দিতে হলো। কপাল, আমি ভাবলাম ঘরে বসে বউনি হলো। বৃষ্টিটা আজ ঝরলে হয়, আজ বিরলে সব মাল বিকিয়ে যাবে। জলের ফোঁটা বাঁচিয়ে উনুনটা পাতা হয়েছে। পুঁইশাক কুটতে বসে নিজের গাটা একেবারে বাঁচাতে পারেনি, টকটক করে বাঁকাতে জল পড়ছে। এই বেলা শুধু পুঁইশাকের চচ্চড়ি, বাড়িতে ডাল নেই এক দানা। হাত একেবারে শূন্য নয় জীবনে। কদিনের মাল বেচার টাকা বাক্সে জমা আছে। টাকা আছে, কিন্তু ডাল ও তরকারি এমন ভাবে একটু বেশি কেনার উপায় নেই, যাতে আকাশ ভেঙে বর্ষা নামলে একবেলা চলে যায়। ওই টাকায় মাল কিনতে হবে, টাকা আছে, খরচ করা যাবে না। এই অবস্থায় এ যে কি অসহ্য সংযম মানুষের, জীবন ছাড়া কে বুঝবে। দুপুরে বৃষ্টি থামে, মেঘ সরে গিয়ে বেরিয়ে আসে নীল আকাশ। রোদ ওঠে খরা। জীবন বেরোবার জন্য তৈরি হয়। বিনা বলে, ভাতের হাঁড়িটার দামটা রেখে যাও, আজ দাম না পেলে গাল দিয়ে যাবে। হাড়ির দামটা তার হাতে দেওয়ার সময় জীবন ভাবে, কেউ যদি বাকি টাকাটার জন্য গাল দিতে পারত ওই বউটিকে। কাঁধে পস্তা চাপিয়ে সে বেরিয়ে যাবে।
অঘোরকে জামা পরে ঘরের বাইরে বার হতে দেখে জিজ্ঞেস করে, অফিস যাননি দাদা? যা বৃষ্টি, কি করে যায় বলো? অঘোরের তবে ভালো অফিস, বৃষ্টির দোহায় মানে। কোন দিকে যাবেন? অফিসে যাচ্ছি। ফেরিওয়ালাকে পাড়া বদলাতে হয় রোজ। একদিন যে পাড়াটা চষে, কদিন বাদ দিয়ে তবে আবার সে পাড়ায় আসতে হয়। সকাল থেকে বৃষ্টির কৃপায় বিশ্রাম পেয়েছে। জীবন পাঁচালি দেয় সবচেয়ে দূরের, সবচেয়ে ঘনবদ্ধ পাড়ার দিকে। ওখান থেকে বাজার খানিকটা কাছে হয়, কিন্তু সেজন্য কিছু আসে যায় না। মেয়েরা কাপড় গামছা কিনতে দোকানে যায় বটে আজকাল, এ এলাকার মেয়েরা কমই যায়। বসতি খুব ঘন, গাদাগাদি করা মধ্যবিত্ত এর অনেকগুলি অন্তঃপুর। হাক শুনে এক দোতলা বাড়ি থেকে জীবনকে ডেকে 4-5টি মেয়ে বউ কাপড় দেখছে। বাইরে আরেকজনে হাক শোনা যায়, ছিট কাপড়, সায়া ব্লাউজ চাই। তাকেও ডেকে আনে মেয়েরা। কাঁধে ছিটের থান আর পিঠে সায়া ব্লাউজে ফ্রকের পুটলি নিয়ে অফিসের কেরানি অগরকে ফেরিওয়ালাদের দুপুরবেলার আসলে নামতে দেখে জীবন হা হয়ে চেয়ে থাকে। অগর হেসে বলে, অবাক হয়ে গেছো ভাইয়া? বলবো কোন, সব বলবো। দুজনেরই বিক্রি হয়। জীবনের লাল কালো পাড়ের শাড়িটা কিনে নেয় মাঝ বয়সী এক বউ। ভালোই লাভ থাকে জীবনের। অগর বেচে 2টি ব্লাউজ। তার রকম সকম থেকে বেশ বোঝা যায় আজকেই সে হঠাৎ ফেরি করতে নামেনি, সেও পাকা ফেরিওয়ালা। একসাথে পথে নেমে অগর বলে, কমাস চাকরি গেছে, চাকরি জোটে না, কি করি? ভাবলাম তোমারই রাস্তা ধরি, বসে খেলে চলবে কেন? তা গোপনে করছেন কেন? ফেরি করেন বলতে লজ্জা হয় নাকি দাদা? লজ্জা না কচু পোড়া, যার পেট চলে না তার আবার লজ্জা। কি জানো, মেয়েটার একটা সম্বন্ধ ঠিক হয়ে আছে। শ্রাবণ মাসের শেষ তারিখে বিয়ে। অফিসে কাজ করি জেনে মেয়েটাকে পছন্দ করেছে। জামা ফিরি করি শুনলে যদি পিছিয়ে যায়, এই ভয়ে ফাঁস করিনি কিছু। যাবার সময় বন্ধুর দোকানে মালপত্র রেখে যাব, পরে নিই না। তুমি যেন আবার 5 জনের কাছে ফাঁস করে দিও না ভাইয়া। জেনেও কি তা করতে পারি দাদা? ভদ্রলোক সেজে থেকে এই মেয়েটাকে পার করি, তারপর দেখা যাবে। মেয়ের শ্বশুর বাড়ির সামনে গিয়ে ছিট কাপড় ছায়া ব্লাউজে হাঁকবো। দাঁড়িয়ে গল্প করার সময় নেই, দুদিকে পা চালায়। আরেকটা দিন শেষ হয়ে আসে। বর্ষাকালে রাতখানা বৃষ্টিহীন দিন। ঘরের দিকে পা বাড়ায় জীবন। শান্তিতে শরীর ভেঙে এলেও একটু দূর পথ ধরে খানিকটা বেশি হাঁটতে হলেও অবসন্ন শরীরে সেই বউটির বাড়িতে একবার সে তাগিদ দিয়ে যাবে। ওর স্বামী যদি কাজ থেকে ঘরে ফেরে তবে তো কথাই নেই। বারান্দার মাঝামাঝি বাড়ির প্রধান দরজাটা খোলাই ছিল। বারান্দায় বসে সিগারেট টানছিল খালি গায়ে পাজামা পরা একটি যুবক। পাশের দিকের বন্ধ দরজাটির দিকে তাকিয়ে জীবন বলে, এ ঘরে বাবু আছেন? সে উদাসভাবে বলে, আছে বোধহয়, দেখে দেখো। কড়া নাড়তে দরজা খুলে উকি দেয় সেই ছোট্ট মেয়ে। তোমার বাবা ঘরে আছেন খুকি? বাবা তো বেরোয়নি, বাবার জ্বর। ভেতর থেকে পুলিশের গলা শোনা যায়, কে রে রাধি? সেই কাপড়ওয়ালাটা। গায়ে একটা জীর্ণ 17 ইঞ্চি জড়িয়ে ভেতরের মানুষটা জীবনের সামনে এসে দাঁড়ায়। অ্যালুমিনিয়ামের বাসনের সেই ফেরিওয়ালাকে রক্তবর্ণ চোখ নিয়ে সামনে দাঁড়াতে দেখে নিজের পাওনার টাকাটা বদলে প্রথমেই জীবনের মনে আসে এই যে লোকটার খুব জ্বর। কয়েকদিনের মধ্যে বিনার কাছে হাড়ির দামটা সে চাইতে যেতে পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্টসে বলবে সবাই। আর কোনো সাজেশন থাকলে সেটাও বলবে, যাতে আরো ভালোভাবে সুন্দরভাবে গল্প নিয়ে আসতে পারি। 5 ফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কাছের মানুষের সাথেও শেয়ার করে দিও, যাতে তারাও এই গল্প শোনা আনন্দ উপভোগ করতে পারে। আজকের মতো বিদায়। আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো।